প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি 21 রাতের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই ইভ্যালি 21 রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজও যথারীতি আমরা কথা বলার চেষ্টা করব সার্বিক বৈশ্বিক করোনা পরিস্থিতির সাথে সাথে বাংলাদেশের করোনা পরিস্থিতি, ভ্যাকসিন, করণীয়, সচেতনতা এবং সেই সাথে গত কয়েকদিনের বেশ আলোচিত যে করোনা পরিস্থিতিকে নিয়ে, বিশেষ করে আমি যদি সরাসরি বলতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি যে সস্ত্রীক আক্রান্ত হয়েছেন এবং সেই আক্রান্ত হওয়ার পরে সামনে যে তাদের নির্বাচনী ক্যাম্পেইন চলছে, সেই জায়গাগুলোর অবস্থান, ভ্যাকসিনের দৌড়ে আসলে আমরা কত দূরে গিয়েছি আর কি করণীয়, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের 21 স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, সাবেক পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল। আমাদের সাথে এই মুহূর্তে ভার্চুয়ালি সংযুক্ত আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN 24, এবং কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হবেন অধ্যাপক আবু ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আপাতত দুজনকে দিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে স্টুডিও থেকে আলোচনাটি শুরু করতে চাই, তবে তার আগে একটু বৈশ্বিক এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির পরিসংখ্যানটি যদি তুলে ধরি। আমরা জানি যে গত 24 ঘন্টা পর্যন্ত বাংলাদেশে যে আক্রান্তের সংখ্যা সেটি ছাড়িয়ে গেছে 3,67,000-এর কিছু বেশি, এবং গত 24 ঘন্টার সর্বশেষ যে তথ্য স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সেক্ষেত্রে সুস্থ হওয়ার সংখ্যাটাও কিন্তু বেশ সন্তোষজনকই বলা যায়। 3,67,000-এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,80,000, এবং সে সাথে মৃত্যুর সংখ্যাটি দাঁড়িয়েছে সর্বমোট 5,325 জন। এবং গত কয়েক মাসের মধ্যে গত 24 ঘন্টার যে আমরা তথ্য রয়েছে, মৃত্যুর হার কিন্তু অনেক কমই বলা যায়, 20 জন। গত 4 মাসের মধ্যে যেটি সর্বনিম্ন মৃত্যু হিসেবেই আমরা ঘোষণা পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। এবং এই যখন বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিস্থিতি একটু তুলে ধরি, 3,49,00,000-এর বেশি আক্রান্ত, সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 2,59,00,000, এবং মৃত্যুর সংখ্যাটি বৈশ্বিক অবস্থানে দাঁড়িয়েছে 10,35,000-এর কিছু বেশি। এই পরিসংখ্যান ছিল বৈশ্বিক, এবং বাংলাদেশের অবস্থানও আমরা জানিয়েছি। এই মুহূর্তে আবারও আলোচনায় ফিরবো। আমরা আলোচনা শুরু করব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, আপনার কাছ থেকে। প্রথমে একটু সেকেন্ড ওয়েভ নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে, ভ্যাকসিনের জায়গাটা আমি একটু পরে আসছি। বাংলাদেশের যে অবস্থানটি গত 24 ঘন্টার তথ্য আমরা জানিয়েছি দর্শক উদ্দেশ্যে, আপনিও জানেন, সকলেই জানি। প্রথমে একটু সার্বিক অবস্থানটি যদি তুলে ধরেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং 21 রাত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে 2019-এর ডিসেম্বরের প্রথম দিকে চীনের উহান সিটিতে করোনার সংক্রমণ শুরু হয়। তারপরে এটা এখন বিশ্বের 213টি দেশে ছড়িয়ে পড়েছে, এবং যারা পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ, আমেরিকা, ইংল্যান্ড অথবা ব্রাজিল, জার্মানি, ফ্রান্স যেগুলো বলি, সেই সব দেশগুলো বেশি পর্যদস্ত। পার্শ্ববর্তী আমাদের ভারতে দেখছেন যে গত প্রায় 1 মাসই বলা চলে যে সেখানে একটা ভয়াবহ আকার ধারণ করছে, এবং এই মুহূর্তে 80,000-এর বেশি মানুষ মারা গেছে, এবং প্রতিদিন 1 লক্ষর মতো মানুষ আক্রান্ত হচ্ছে। সেরকম একটা ভয়াবহ পরিস্থিতি। এবং বাংলাদেশে সেই দিক দিয়ে আমরা বলবো যে খুব বেশি তা না, তবে আমরা যে আমাদের 5,000-এর অধিক মানুষ মারা গেছে, আমরা চাই না যে একটা মানুষের জীবন হানি হোক। প্রত্যেকটা মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। তারপরে যেহেতু সারা বিশ্ব আজকে আক্রান্ত, সেখানে বাংলাদেশ সেখান থেকে নিস্তার পাবে সেটা ভাবা ঠিক না। তবে যেটা করা দরকার সেটা যে যেন মাস লেভেলের পিপুলের ডেথ না হয়, সেটা আমাদের দেখা দরকার। যে জিনিসটা গত 2 সপ্তাহ বা তার একটু বেশি সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যাটা কিছু কম, মৃত্যুর সংখ্যাটা মোটামুটি 20 থেকে 50-এর মধ্যেই আছে, ওইভাবে কমেনি। তবে আক্রান্তর সংখ্যা আমাদের কাছে মনে হচ্ছে কিছুটা কম, পরীক্ষা হিসেবে এটা কম। তবে যে জিনিসটা সব সন্দেহ করা হচ্ছে যে শীতের সময় হয়তো একটা সেকেন্ড ওয়েভ আসবে, সেইটা হয়তো সারা বিশ্বকে আরও বেশি পর্যদস্ত করতে পারে। কারণ হচ্ছে যে যতগুলো স্টাডি এই মুহূর্তে পৃথিবীতে করা হয়েছে, টেম্পারেচার যেখানে 70 ডিগ্রি সেলসিয়াস, সেখানে দেখা যাচ্ছে করোনা ভাইরাস বাঁচে মাত্র 5 মিনিট সময়। আর যদি টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা যায়, তাহলে করোনা দেখা যায় 14 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। এতেই প্রমাণিত হয় যে শীতের সময়ের তাপমাত্রার ব্যবধানে আসলে তাপমাত্রার জন্য, এবং যত কম তাপমাত্রা হবে ততই এটার প্রকোপটা বাড়তে পারে। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও সতর্ক করে দিয়েছেন যে শীতের সময় হয়তো প্রকোপটা বাড়তে পারে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী না, আপনি ইংল্যান্ডে যে তারা যেটা সন্দেহ করতেছে যে প্রতিদিন তাদের হয়তো
300 থেকে 350 মৃত্যু হতে পারে এবং আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে শীতের সময়। তো আমাদের একটু আশার কথাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শীতকালের সময় টেম্পারেচার সাধারণত 11 থেকে 23 বা 25-এর মধ্যে ভেরি করে, জি জি, তো মানে 4 ডিগ্রির কাছে আসে না। তো সেটা হয়তো একটা আশার কথা যে হয়তো ওই রকম ব্যাপক হারে বাংলাদেশে নাও হতে পারে, তবে বাড়ার সম্ভাবনা আছে। এটা মানে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে শীতের আগেই যদি এই করোনা পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে হয়তো একটা সেকেন্ড ওয়েভ বা সেকেন্ড বিপর্যয় আমাদের সামনে আসতে পারে, যেটা শীতের সময় হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেখানে আমাদের খুবই খুবই সতর্ক থাকতে অবশ্যই আমাদের হবে। সতর্ক হতে হবে এবং যদি আমরা শীত আসার আগেই যদি করোনাকে আমরা মোকাবেলা করতে পারতাম, সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। জি, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আবারও ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন অধ্যাপক আবু ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। তার কাছে একটু আলোচনায় যেতে চাই। ফারুক স্যার, আপনি শুনছিলেন আমরা আলোচনাটি করছিলাম বাংলাদেশের পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি। তবে আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন মানুষের একটি নজর রয়েছে যে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও আক্রান্ত হয়েছেন, যিনি একেবারে তুচ্ছতাচ্ছিল্য করতেন করোনা, কখনো মাস্কই ব্যবহার করেননি বা ব্যবহার করেছেন, সেগুলো নিয়ে অনেক ধরনের মন্তব্য রয়েছে। সেটিও একটু যদি তুলে ধরেন এবং সার্বিক করোনা পরিস্থিতির জায়গাটি আপনি কিভাবে মূল্যায়ন করছেন সেটিও যদি একটু তুলে ধরেন। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি শুরু থেকেই এই করোনাকে যথেষ্ট পরিমাণে তাচ্ছিল্য করেছেন। আসলে তাচ্ছিল্য করাটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সামাজিকভাবে তার যে প্রতিক্রিয়াটা পরে সেটা হলো যে অনেকেই ওনার কথা বিশ্বাস করে তারাও ওই যতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, যেমন মাস্ক পরা, যেমন বাইরে যেগুলো হাই টাচ অবজেক্ট সেগুলোকে গ্লাভস ব্যবহার করা, সেগুলো ব্যবহার ধরার সময় আপনার ওই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা, লোকারণ্যে না যাওয়া, এইসব বিষয়গুলো অনেকেই মানতেন না। এবং সেটা যে দেশের প্রেসিডেন্টই যেখানে করছেন না, এত হাই সিকিউরিটি পার্সোনালিটি, তারপরে ওনার যখন কিছু হচ্ছে না এবং উনি যখন সার্টিফাই করছেন যে এগুলো কোনো সমস্যা না, অথবা আমাদেরও কোনো সমস্যা। এবং আপনি জানেন যে পত্রপত্রিকায়ও এসছে, আমরাও দেখেছি এখানে যে অনেক অনেক জায়গাতে ওই ডিপার্টমেন্টাল স্টোরে মাস্ক ছাড়া বা ওই ধরনের প্রোটেকশন ছাড়া, সোশ্যাল ডিস্টেন্সিং না মেনে ঢুকতে গেছে কেউ, দারোয়ান বাধা দিয়েছে, তাকে গুলি করে মেরে ফেলেছে, এরকম ঘটনাও ঘটেছে। সি বিচ গুলোতে, রেস্টুরেন্ট গুলোতে, আপনার ওই বার গুলোতে, এইসব জায়গাতে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন বন্ধ করে রাখা হয়েছে, এই জন্য মিছিল হচ্ছে। এখানে অনেকে এমনকি তাদের ব্যক্তিগত যে অস্ত্র শস্ত্র, আপনি জানেন যে আমেরিকাতে ওই অনেকেরই লিগালি তাদের কাছে ওয়েপন থাকে, ফায়ার আর্মস থাকে। তো তারা এইসব বন্দুক টন্দুক নিয়েও মিছিল করেছে, যে পুলিশ বাধা দিলে তাদেরকে বাধা দেবে তারা। এবং তাদের দাবি হচ্ছে যে আমরা ঘরে আবদ্ধ থাকবো না, এবং এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা বলা হচ্ছে, আমাদেরকে আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে। এইটা আজকে যে ডেথ টোল আমরা দেখি আমেরিকার মতো দেশে, এত বড় উন্নত দেশ, জ্ঞানে বিজ্ঞানে সবকিছুতে, অথচ দেখুন প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে। আমার তো মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হতো, কোনো কারণে, আমরা চাই না শুরু হোক, যদি আমরা ধরে নিই হাইপোথেটিক্যালি, তাতেও কি আমেরিকাতে 2 লক্ষ মানুষ মারা যেত? আমার কিন্তু সন্দেহ হয় যে যেত না। তো এই যে মানুষগুলো মারা গেল, এবং এই যে বিভিন্ন মহল থেকে এখন বলা হচ্ছে যে ওনার কারণে ওনাকে অনেকটা দায়িত্ব নিতে হবে, দায়ভার ওনাকে অনেকটাই নিতে হবে, উনি কেন এই ভুল তথ্যগুলো দিয়েছেন এবং মানুষটা ডিসকারেজ করতেন। কয়েকদিন আগে আপনার ওই প্রেসিডেন্সিয়াল ডিবেট যেটি হয়, সেই ডিবেটের মধ্যে আমরা দেখেছি যে ওনার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন, তিনি ওই মাস্ক পরেন কেন এ নিয়ে তাকেও ব্যঙ্গ করেছেন। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে তাকে মাস্ক পরতে হচ্ছে। তার পরিবারের সদস্যরা যেখানেই যেতেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশের উপরে সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে নিষেধাজ্ঞা ছিল, তিনি সেগুলো মানতেন না, এবং তার দলের লোকজন মানত না, এবং ফলে প্রচুর মানুষ মারা যেত। এখন ওই পরিবারের লোকজন তারাও মানত না, তারাও এইসব মুখোশ টুখোশ করতো না, কিন্তু এখন তারাও এই মাস্ক করতে শুরু করেছে। তো আমরা যে কোনো, ওই একটু আগে আমাদের সম্মানিত বক্তা বললেন যে কোনো মৃত্যুই দুঃখের, আমরা চাই না একটি মানুষ মারা যায়।
এটা আমেরিকাতেও আমরা চাই না যে কেউ এইভাবে মারা যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে মিস ইনফরমেশন, কিংবা যদি এটাকে আরো বাড়িয়ে বলি ডিস ইনফরমেশন, এই ডিস ইনফরমেশনে মানুষ মারা যাবে আজকের দিনে, এটাকে মেনে নেওয়া যায় না। এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে যারা থাকেন তাদেরকে তো দায়িত্বশীল আচরণই শুধু করতে হবে তা না, দায়িত্বশীল কথাবার্তাও করতে হবে। জি। তো সেক্ষেত্রে এটি একটি খুবই সমালোচনার বিষয় হয়েছে। এখন যেটি হয়েছে আরেকটি সাইডের প্রতিফলন, সেটি হলো যে উনি যে এখন হসপিটালে ভর্তি হয়েছেন, এটাও কিন্তু অনেকে বলছে যে এটিও একটি মিস ইনফরমেশন, যে উনি তো সবসময় অসত্য কথাবার্তা বলেন, তো এটা আসলে ওনার একটা অভিনয়। যেহেতু প্রেসিডেন্সিয়াল ডিবেটে উনি পিছিয়ে পড়েছেন, জনসমর্থনের দিক থেকে ওনার আগে সেই আগের মতো অতটা নেই, সেই কারণে হয়তোবা তিনি এটিকে নাটক করছেন ইত্যাদি। তার মানে একটি মানুষ হসপিটালে গিয়েছেন বা কোভিডে আক্রান্ত হয়েছেন, যেখানে সহানুভূতি পাওয়ার কথা, সেখানে একটা অনেক বড় সমালোচনা তৈরি হয়ে যাচ্ছে, কাজ করছেন। তো এই যে সংকট তাদের জন্য, এই কথাটিও উঠেছে যে যদি তিনি ধরে নেওয়া হয়, যদি সম্ভাব্য আশঙ্কা যদি ধরে নেওয়া হয় যে তিনি মারা যাবেন, তা যদি হয়, ওনার বয়স অনেকটা, ওনার শরীরের ওজন সেই তুলনায় অনেক বেশি, ওনার খাদ্যাভ্যাস খুবই আমরা যেগুলোকে বলি জাঙ্ক ফুড, সেগুলো তিনি খান, উনি পছন্দ করেন, এক একজনের খাবারের পছন্দ এক এক রকম, কিন্তু সবগুলোই কিন্তু এই কোভিড এর ভালনারেবল গ্রুপের ইন্ডিকেটর। আচ্ছা আচ্ছা। তো সেই কারণে অনেকেই জিজ্ঞেস করছেন যে কি হবে যদি একজন প্রেসিডেন্সিয়াল প্রার্থী, খোদা না করুক, উনি যদি মারা যান, তাহলে কি হবে। আমি আজকে সকালেও আমি একটু দেখছিলাম যে কনস্টিটিউশনে কিছু এই ধরনের কিছু আছে কিনা, আমি কয়েকজনকে জিজ্ঞেসও করেছি। এই ধরনের কোনো ব্যাপার নেই, কারণ আসলে তখন তো কেউ ভাবেনি যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এরকম একটা আশঙ্কা সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এটা একটা খুবই ঘোলাটে একটি পরিস্থিতি। কোভিড শুধুমাত্র স্বাস্থ্য ক্ষেত্রেই না, রাজনীতির ক্ষেত্রেও একটি খুব বড় সমস্যা, গোলক ধাঁধা তৈরি করছে। টিকার ব্যাপারে আমরা একটু যদি বলি শেষ করি, পরে আমরা আলোচনায় আবার অবশ্যই। টিকাটাও কিন্তু এখন রাজনীতির মধ্যে পড়ে গেছে। টিকা কিন্তু চলে আসার কথা, এবং আমরা যতদূর জানি, যদিও এইসব তথ্যগুলো খুবই গোপন তথ্য, ক্লাসিফাইড ইনফরমেশন, তবুও আপনার টিকা যেমন ফাইজারের টিকা, এটি কিন্তু এই সময় চলে আসার কথা আছে। কদিন আগেও তাদের সিইও বলেছিলেন যে এটি অক্টোবরের শেষের দিকে এফডিএ থেকে আমরা ক্লিয়ারেন্সের জন্য আবেদন করব। এফডিএ বলেছিল যে শেষের দিকে যারাই আবেদন করবেন, আমাদেরও ধারণা অক্টোবরের শেষের দিকে বেশ কয়েকটি কোম্পানি আবেদন করবে, তাদের যা টিকা ডেভেলপমেন্ট তাতে করে এরকম আমরাও প্রস্তুত আছি। ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল, জরুরি ব্যবহারের জন্য আমরা খুব দ্রুতই অনুমোদন দেওয়ার চেষ্টা করব। এখন কিন্তু ওই ফাইজার আবার বলছে যে না, আমরা আরো 1 মাস আমাদের ফেজ 3 স্টাডি বাড়াবো, এবং সেই কারণে এটা এখন আসবে না। মডার্না এই 30 তারিখে, সেপ্টেম্বরের 30 তারিখে, তার মানে পরশু দিনের আগের দিন, তারাও একই কথা বললো। তারা কিন্তু বলছিল, এবং তারা এটা এখন বলছে, সেদিনও বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আমাদের টিকা প্রস্তুত হবে, আমাদের টিকা প্রস্তুত হবে নির্বাচনের আগে, কিন্তু আমরা এটা ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের জন্য আবেদন করব না, আমরা আবেদন করব নভেম্বরের শেষের দিকে। জনসন এন্ড জনসনের টিকাটাও বেশ ভালো একটি টিকা দেখা যাচ্ছে, সাইড এফেক্ট খুবই কম, এবং 98% ওদের অ্যান্টিবডি তৈরির সক্ষমতা, তো খুবই ভালো মনে হচ্ছে আর কি, কিন্তু সেটিও ডিসেম্বরের আগে আসবে। তার মানে আমার ধারণা যে ওই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কথাবার্তাগুলো শুরু থেকে এই পর্যন্ত মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে, এখন রাজনীতিবিদরা হয়তো ভাবছেন যে নির্বাচনের আগে টিকা এলে এটা কোনো বিশেষ দলের বা বিশেষ কারোর পক্ষে যায় কিনা, এটিকে আবার রাজনীতির হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করে কিনা, তাতে করে কেউ করে কিনা, সেই কারণে এটিকে নিরপেক্ষ একটা জায়গায় রাখার জন্য সম্ভবত এই ধরনের কাজগুলো হচ্ছে আর কি। টিকাটা এখন আর আসছে না। আমার ধারণা এটা নির্বাচনের পরে ওই অ্যাপ্রুভালের জন্য আবেদন জমা করবে, সেই করে যদি আসে, আর ডিসেম্বরের দিকে 2-3টি টিকা চলে আসতে পারে।
জি, আপনার কাছে আবারও আসবো আমরা। আপাতত- জি, জি, thank you. আমরা এবার একটু সংযুক্ত হতে চাই জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24। জনাব নাজমুল আশরাফ, আপনি শুনছিলেন আমরা আব্দুল আজিজ এমপি সাহেবের কথা শুনেছি, ফারুক স্যারের কথা শুনছিলাম, আপনারও একটু মতামত শুনবো প্রথম দিকে যে আমাদের সার্বিক যে করোনা পরিস্থিতি, বৈশ্বিক অবস্থান এবং ট্রাম্প প্রশাসনের জায়গাগুলো নিয়েও অনেক আলোচনা হচ্ছে, সেই জায়গায় একটু মতামত যদি প্রথমে তুলে ধরেন। বাংলাদেশ পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি এবং ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার বাস্তবতা সম্পর্কে আগের বক্তা সবই বলে ফেলেছেন। তবে আমি একটু যোগ করতে চাই সেখানে যে বিশ্বজুড়ে যে দ্বিতীয় দফা আবার করোনা সংক্রমণের আশঙ্কা করা হয়েছিল এবং যার লক্ষণ এরই মধ্যে পশ্চিমা বিশ্বে শুরু হয়েছে এবং সামনের শীতে যেটি আরো বাড়তে পারে বলা হচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু আমরা ইউরোপ আমেরিকাতে দেখছি। কিন্তু বাংলাদেশের শীত আর পশ্চিমের শীত কিন্তু এক না। আমাদের গ্রীষ্মকালীন যে আবহাওয়া এবং তাপমাত্রা সেটি কিন্তু ওদের আমাদের যেটা শীতকালীন সেটি ওদের গ্রীষ্মকালীনের মতো। সেই হিসেবে যেই তাপমাত্রার কারণে এই ভাইরাসের আপনার বিস্তার এবং বেঁচে থাকা, টিকে থাকা হতে পারে, সেটি হয়তো আমাদের দেশে প্রযোজ্য না। ফলে পশ্চিমের দ্বিতীয় দফা সংক্রমণের বাস্তবতা আমাদের জন্য প্রযোজ্য না। ইনফ্যাক্ট আমরা কিন্তু এই প্রথম দফায় আছি নাকি দ্বিতীয় দফায় ঢুকবো সেটা নিয়ে একটা অস্পষ্টতা আছে। কারণ আমরা যদি পশ্চিমের বিভিন্ন দেশ, বিশেষ করে বেশি আক্রান্ত দেশ বা এখন বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ভারতও চলে এসেছে, ভারত এখন দ্বিতীয় স্থানে, আমেরিকা প্রথমে। তো সেদিক থেকে চিন্তা করতে গেলে যে আমাদের পরিস্থিতি আপনি দেখেন গত 6 মাসে খুব বেশি হেরফের করে নাই। আমাদের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রথম দিকে যেভাবে এর মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা এবং সামগ্রিকভাবে পরিস্থিতির অবনতির যে ব্যাপারটা ছিল, এবং শুরুর দিকে আমরাও লকডাউন না হলো ছুটি ছাটা ঘোষণা করে যেভাবে আমরা চলেছি, তারপরে ধাপে ধাপে আমরা সবকিছু সচল করেছি এবং এখন যে অবস্থায় আছে, সবশেষ আপনি বলছিলেন যে 20 জন মৃত্যু, এটি কিন্তু ইদানিংকার গড় না। ইদানিংকার গড় যদি আপনি দেখেন সেটা কিন্তু 30 থেকে 40, কখনো কখনো 40 ছাড়িয়ে যায়। ফলে আমরা গত কয়েক মাস ধরে, মাস 3 ধরে কিন্তু মৃত্যু এবং আক্রান্তের একটা স্থিতিশীল অবস্থানের মধ্যে আছি। যদিও বিশেষজ্ঞরা বলেন যে আমাদের যেহেতু ব্যাপক হারে পরীক্ষা হচ্ছে না, ফলে আক্রান্তের সংখ্যাটা যে বাস্তবতা সেটা হয়তো পাচ্ছি না। সেই দিক থেকে আমি বলবো যে আমরা প্রথম দফারে একটা স্থিতিশীল অবস্থায় আছি। দ্বিতীয় দফায় কি হবে, আমাদের শীত সেটা কতটা বাড়াবে, আমাদের সরকারি বেসরকারি এবং সামগ্রিকভাবে আমরা যেভাবে মোকাবেলা করছি তার বাস্তবতায় আর কতটাই বা খারাপ অবস্থা হতে পারে, আমার মনে হয় অবস্থা প্রায় একই রকমের থাকবে। বৈশ্বিক পরিস্থিতি তো আলোচনা হলোই এর মধ্যে, কিন্তু আমেরিকায় দ্বিতীয় দফার পরিস্থিতি যা হচ্ছে সেটা কিন্তু খুবই আতঙ্কজনক। যে হারে বাড়ছে বিভিন্ন স্টেটে, সেটি তারা মোকাবেলা করার চেষ্টা করছে। তবে কেন্দ্রীয়ভাবে ফেডারেল গভর্নমেন্টের মাধ্যমে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মাধ্যমে মোকাবেলার যে অবৈজ্ঞানিক অযৌক্তিক ব্যাপার ছিল সেটা থেকে তারা সরে এসেছে। আর সবশেষ ট্রাম্প নিজে যখন আক্রান্ত হয়েছেন, আগে বক্তারা বলেছেন তিনি কোনো কিছু মানেন না। আসলে তিনি কোনো কিছু মানেন না, বিজ্ঞান মানেন না, চিকিৎসা মানেন না, করোনা মানেন না, সবকিছুকে ভুয়া বলেন, তিনি মিথ্যা কথা বলেন। উনি একটা ভিন্ন ধরনের ব্যক্তি, রাজনীতি কখনো করেন নাই, ব্যবসা করেছেন, সেখানে তার অনেক রকমের অপকর্ম, অনিয়ম, দুর্নীতির ব্যাপার আছে, তার ব্যক্তিগত কেলেঙ্কারি ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে তিনি আসলে তাদের প্রতিনিধিত্ব করেন। আমেরিকার মতো দেশ যেখানে সবকিছুর ব্যাপারেই বলা হয় তাদের স্বাধীনতা আছে, মুক্ত দেশ, স্বাধীন দেশ, অনেক ধরনের অধিকার তাদের আছে, সেই ধরনের উগ্র মানসিকতার মানুষগুলোকে তিনি প্রতিনিধিত্ব করেন এবং তাদেরকে উস্কানোর জন্য, চাঙ্গা করার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য তিনি অনেক কথা বলেন যেগুলো হয়তো তিনি নিজেও বিশ্বাস করেন না। কিন্তু এখন যে তিনি নিজে আক্রান্ত হয়েছেন সেটি তার অনুসারীরা যেভাবে দেখছে, এবং ফারুক স্যার যেটা বলছিলেন, যদি এটা তার মানে নাটক অভিনয় হয়ে থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু যেভাবে ঘটনাগুলো ঘটছে এবং আমি নিজেও কাজ করতে গিয়ে অনুসরণ করছি, মনে হচ্ছে এটা অন্য কিছু না, সত্যিকারের অর্থেই। কিন্তু এই ঘটনা, তার আক্রান্ত হওয়া এবং হাসপাতালে ভর্তি হওয়া, সেটিতে তার নির্বাচনী প্রচারে কি প্রভাব পড়বে, সামগ্রিকভাবে আমেরিকার নির্বাচনে মাত্র 1 মাস বাকি আছে, তার প্রতিপক্ষ প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তিনি সুস্থ আছেন, আক্রান্ত হন নাই, সবকিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থার উপরে কিন্তু আমেরিকার নির্বাচনের প্রচার এবং নির্বাচনটা অনেকাংশে নির্ভর করবে।
তার সমর্থন পক্ষ বিপক্ষ এবং তার প্রতিপক্ষের অবস্থান নিয়ে অনেক ধরনের প্রভাব হয়তো পড়বে। শেষ কথা বলি যে ডোনাল্ড ট্রাম্প যেই মাত্রায় আক্রান্ত হয়েছেন, যদিও চিকিৎসকরা বলছেন তার স্বাস্থ্য, তার বয়স ইত্যাদি, ওজন, নানান কারণে তিনি একটু বেশি ঝুঁকিতে আছেন, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের জন্য তত রকমের ব্যবস্থা নেওয়া দরকার, সর্বোচ্চটাই তারা নেবে। সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, কিন্তু সুস্থ হওয়ার পরে দেখার বিষয় তার আচরণ, তার কথাবার্তা কি নিজে আক্রান্ত হওয়ার পরে, সেটার উপর নির্ভর করবে তার প্রতি মানুষের জনসমর্থন এবং আস্থার বিষয়টি। জি, জনাব মাহবুব বাশার, আপনার কাছে আবারও ফিরবো। আমরা আবার একটু আলোচনায় ফিরতে চাই স্টুডিওতে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, আপনার কাছে একটু আমি আসতে চাই আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে। আমরা প্রথমেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীও বারবারই সতর্ক করছেন যে স্বাস্থ্যবিধি মানার বিকল্প কিছু নেই। ভ্যাকসিন আসলো কি আসলো না সেটি অনেক পরীক্ষিত বিষয়, অনেক সফলতার বিষয়, কিন্তু তার আগে শীতকালীন আমরা স্বাস্থ্য ব্যবস্থায় আমরা এমনিতেই প্রচুর অ্যাজমা রোগী দেখি বা শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। করোনার পরিস্থিতিতে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থার যে অবস্থান সেটি ধীরে ধীরে স্বাভাবিকের জায়গা হচ্ছে, টেলিমেডিসিনের জায়গায় যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু শীতে যদি আবারও আমরা যদি অবস্থানটি আবারও বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি আসলে যথেষ্ট কিনা? আপনারা জানেন প্রথম থেকেই আমাদের কাছে মনে হচ্ছিল যে আমাদের প্রস্তুতি অ্যাডিকুয়েট নাই বা পর্যাপ্ত নাই, সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। কিন্তু সার্বিক দিক দিয়ে যদি আমরা এখন বিশ্লেষণ করি, যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে অথবা চিকিৎসা হয়নি অথবা হাসপাতালে ভর্তি হতে পারেনি এরকম সংখ্যা কিন্তু কম। এবং যে কথাগুলো যে আমাদের রোগ নির্ণয় কম হচ্ছে অথবা মারা যাওয়ার চিত্রগুলো ঠিক কিনা, একটা জিনিস যদি রোগী মারাই যেত তাহলে কিন্তু পেপারে বা মিডিয়াতে না আসলে অবশ্যই ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে কোনোভাবেই লুকিয়ে রাখা সম্ভব ছিল না এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতো। কিন্তু আমরা সেরকম কিন্তু দেখতেছি না যে লোক মারা যাচ্ছে সেটা পেপার আসতেছে না, মানে বড় রকমের তথ্যগত কোনো গরমিল আছে বলে আমাদের কাছে মনে হয় না। তবে চিকিৎসার ব্যাপারে যেহেতু আমরা প্রথমের দিকে যেটা বাংলাদেশ সহ সারা বিশ্বে ছিল যে এর চিকিৎসা কি ওষুধ দিতে হবে, কেমন ভাবে করতে হবে, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা কনফিউশন ছিল। একটা নতুন ভাইরাস যার চিকিৎসা করে জানতো না, ফল কি হবে, রেজাল্ট কি হবে সেটাও জানতো না। তারপরে কিন্তু আমাদের দেশে ডাক্তাররা, বিশেষ করে ইয়াং ডাক্তাররা দিন রাত চেষ্টা করে এদেশের অগণিত রোগীদের, অগণিত মানুষকে জীবন বাঁচিয়ে দেন। আমি মনে করি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের দেশের ডাক্তার সমাজ যারা হাসপাতাল সংশ্লিষ্ট তারা প্রস্তুত এবং সরকার তো অবশ্যই প্রস্তুত। আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের গল্প শুনলেন, কিন্তু আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মার্চ মাসের 25 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। 26 তারিখ থেকে ছুটি ঘোষণা করেছেন এবং অঘোষিত লকডাউনের মতো চলছে, যার জন্য আমরা মনে করি যে আমাদের পরিস্থিতিটা অনেকটা ভালো এবং আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জানে যে এরকম একটা ভয়ঙ্কর অসুখ, এখানে হেলাফেলা করার কিছু নেই, এটাকে অবহেলা কিছু করার নেই, যার জন্য উনি প্রতিনিয়ত বিভিন্নভাবে বক্তৃতায় এবং আপনি দেখেছেন যে ডিসিদের সাথে মিটিং করে সেটা ভিডিও কনফারেন্সিং মাধ্যমে প্রতিনিয়ত সাজেশন দিয়েছেন যে কী করতে হবে, কী করলে আমরা এখান থেকে রক্ষা পাবো। আমরা মনে করি তার পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের মৃত্যুর সংখ্যাটা কম, সংক্রমণের সংখ্যা কম। আমাদের ছোট্ট একটা দেশ, প্রায় 17 কোটি মানুষ, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের বেড সংখ্যা কম, আমাদের তারপরে কিন্তু আমরা প্রথম থেকে যেটা বলছিলাম যে আমাদের সোশ্যাল ট্রান্সমিশন বন্ধ করা সবচেয়ে মুখ্য কাজ, অর্থাৎ একজন থেকে আরেকজন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মুখে মাস্ক পরতে হবে এবং চশমা পরতে হবে। কারণ হচ্ছে যে একটা সংক্রমিত রোগী যার হাসি অথবা কাশি একটা স্বাভাবিক মানুষ তার নাকে, চোখে অথবা মুখে যদি যায় তবেই আরেকজন রোগ স্বাভাবিক বা একটা ভালো মানুষ আক্রান্ত হতে পারে। কিন্তু সাম্প্রতিক আমাদের যে চিত্র, আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, সেই সচেতনতা কিন্তু আছে। সরকার কতটুকু জোর করতে পারবে আসলে স্বাস্থ্যবিধি তো নিজেকে আসলে এটা বললে আমি বলবো যে আসলে হতাশাব্যঞ্জক। আমরা বাংলাদেশের 3টা ডিস্ট্রিক্টের মাস্ক পরা নিয়ে একটা স্টাডি হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনলি 26% মানুষ মাস্ক পরে
আর 74% মানুষ মাস্ক পরে না, কিন্তু এখন মনে হয় সেই চিত্রটা আরো ডিটারেট করছে, কমে গেছে। আমরা এলাকায় বা গ্রামে গেলে দেখি যে হয়তো 10 থেকে 15, হার্ডলি হয়তো 20% মানুষ মাস্ক পরে। তাও যারা মাস্ক পরে, যেখানে মাস্কটা পরার কথা অর্থাৎ নাক এবং মুখটা ঢাকার কথা সেটা না পরে দেখা যাচ্ছে গলা ঢেকে রাখতেছে। তো এই জিনিসটা আমরা প্রত্যক্ষ করতেছি। তবে আমাদের অবশ্যই সচেতন হতে হবে, কোনো অবস্থায় এটাকে অবহেলা করার কিছু নেই। যেহেতু আমরা কিছুক্ষণ আগেই যে আলাপ শুনলাম সারা বিশ্বব্যাপী কিন্তু সেকেন্ড ওয়েভ চলছে, আমাদের যদি চলে আসে সেকেন্ড ওয়েভের আশঙ্কা করা হচ্ছে এবং অনেক দেশ অলরেডি শুরু হয়ে গেছে। ট্রাম্পের মতো এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করাটা আসলে ট্রাম্পের বোঝা উচিত ছিল যে অন্য যেই হোক, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু তাকে ডেথ ডিক্লেয়ার করার আগ মুহূর্তে বেঁচে আসছে এবং এটা খুবই একটা ভয়াবহ অবস্থা ছিল। তাদের স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত হয়েছিল, চিফ মেডিকেল অফিসার তিনিও আক্রান্ত হয়েছিলেন। এবং করোনা যে ভয়াবহ একটা রোগ, বাংলাদেশের একজন ডাক্তার ইংল্যান্ডে কাজ করতেন, আমাদের পরিচিত, খুবই নামকরা একজন ইউরোলজিস্ট ছিলেন। উনি যখন আক্রান্ত হলেন, আক্রান্ত হওয়ার পরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে উনি চিঠি লিখেছিলেন যে করোনা একটা স্বাভাবিক ভাইরাস না এবং এটাকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। এটা কত ভয়ঙ্কর যা হয়েছে সেই জানে। এবং উনি তারপরে 10 দিন ভেন্টিলেটরে থাকার পরে সেই ডাক্তার মারা যান। তো এইটাকে আসলে কোনো অবস্থায় ছোট করে দেখা উচিত না, এবং আসলে ছোট রকম অসুখ না, এটা সারা বিশ্বব্যাপী যেভাবে গ্রাস করছে এটাকে কোনোভাবে হালকা করে দেখা উচিত না। আমরা যেটা আমাদের দেশে সবচেয়ে বড় যেটা সমস্যা, আমরা সারা বিশ্বে যেটা দেখতে পাই যে 20 থেকে 23% রোগী করোনা ভাইরাসে আক্রান্ত, তাদের কোনো সিমটম থাকে না। কিন্তু বাংলাদেশে আমরা জানেন যে ICDD-এর ভিতরে একটা স্টাডি করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে প্রায় 90% মানুষের যারা করোনা সংক্রমিত কিন্তু তাদের কোনো সিমটম নেই। বস্তিতে 6%, অন্য জায়গায় 3%, কিন্তু ম্যাক্সিমাম এই প্রায় 90% মানুষেরই কোনো সিমটম নেই। তো এই যে আপনারা জানেন যে একটা করোনা আক্রান্ত রোগী 1000 জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে, এরকম একটা ভয়াবহ এবং আমাদের মতো একটা এরকম একটা ভয়াবহ ভাইরাস, ঘনবসতি দেশ, সেইখানে যদি আমরা সামাজিক দূরত্ব বজায় না রাখি, আমরা যদি মুখে মাস্ক না পরি, আমরা সরকার যতই চেষ্টা করি, এটা সম্ভব না। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সব লেভেল থেকে সচেতন হতে হবে। এটাকে হালকা করে দেখার কিছু নেই, এটাকে সিরিয়াসলি দেখতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। তাহলে দ্রুত সময়ের মধ্যে আমরা এই করোনা থেকে উত্তরণ প্রতিরোধের একটা জায়গা আমরা রাখতে পারবো। আমরা আবার আলোচনায় ফিরবো তিনজনের সঙ্গে, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইফেল 21 রাতের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বাংলাদেশের সাথে সাথে সারা বিশ্বের যে করোনা পরিস্থিতি, ভ্যাকসিনের অগ্রগতি এবং সাম্প্রতিক বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আবারও ট্রাম্প প্রশাসনের যে অবস্থান সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আবার আমরা একটু ভার্চুয়ালি সংযুক্ত হতে চাই অধ্যাপক আবু ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি বিরতির আগে বলছিলেন যে ভ্যাকসিন প্রসঙ্গে আপনি একটু বলতে চান, সেটির অগ্রগতি, আমাদের ভ্যাকসিন প্রাপ্তির জায়গাটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সারা বিশ্বে আসলে এটি এখন অন্যতম চাহিদা হিসেবে দাঁড়িয়েছে। সেই জায়গায় আমরা কতটুকু এগোতে পারছি এবং তার সাথে সাথে ভ্যাকসিনের রাজনীতি, ট্রাম্প প্রশাসনের জায়গায় আরেকটু যদি যোগ করেন। ধন্যবাদ। মানে আমার মতে, আমি একটা লেখা রেডি করছি আর কি, মার্কিন রাজনীতি এখন গোলকধাঁধায়, করোনার টিকাও তাই, এই হচ্ছে ক্যাপশন। ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে যে আমরা কি বলতে চাচ্ছি আর কি। আমরা খুব হতাশ আসলে যে মার্কিন রাজনীতির কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করি। এই গোলকধাঁধায় থাকবে করোনার টিকা, মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। একটু আগে আমাদের সম্মানিত আলোচক কিন্তু বলছিলেন যে এত বড় সংক্রামক রোগ আগে কখনো আসে। আমরা যদি স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে বিভিন্ন মহামারীগুলোকে দেখি, কোনটাই কিন্তু এত ভয়ঙ্কর রূপে আসেনি। ওই সময়তে হয়তো মানুষ মারা গিয়েছিল বেশি, কিন্তু সংক্রমণের ভয়াবহতা কিন্তু এরকম ছিল। তো যাই হোক, আমাদের এখন আমরা সংক্রমণের ভয়াবহতাটা সর্বোচ্চ। যতগুলো অণুজীব পৃথিবীতে মহামারী ঘটিয়েছে তার মধ্যে করোনা হচ্ছে সবচাইতে 1 নম্বরে বলে আমরা বিশ্বাস। এখন বিষয় হলো যে বিজ্ঞানীরা কিন্তু বসে নেই, বিজ্ঞানীদের মধ্যে কিন্তু কোনো গোলকধাঁধা কাজ করে না।
তারা কিন্তু জাতি, ধর্ম, রাষ্ট্র নির্বিশেষে কে কোন দেশের লোক, কে কোন মতের লোক, কে আস্তিক, কে নাস্তিক, এগুলো কিন্তু ভাবেননি তারা। তারা কিন্তু সারা দুনিয়ার বিজ্ঞানীরাই তারা একসঙ্গে কাজ করছে এবং মতামত বিনিময় করছেন। আমাদের বৈজ্ঞানিক জার্নালগুলো মতামত ছাপাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি, অবাধে হচ্ছে। এবং এখানে কিন্তু শত্রু মিত্রের ব্যাপারগুলো তেমন ভাবে আসে। বিজ্ঞানীদের কাছ থেকে তারা যে কাজটা করছেন অত্যন্ত চমকপ্রদ কাজ করছেন, অত্যন্ত ভালো কাজ করছেন। ফলে এখন অনেকগুলো আমরা দেখি যে অনেকগুলো আপনার টিকা এখানে কাজ করছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে। আমরা যদি দেখি যে অক্সফোর্ডের টিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের টিকা, তারপরে অস্ট্রেলিয়াতে, হংকংয়ের টিকাটা তো একটা বেশ মজার জায়গায় চলে এসছে। ওটা ইনজেকশন আকারে দিতে হবে না, ওটি নাকে ইনহেলার হিসেবে বা স্প্রে হিসেবে নিতে হবে। তো এর ফলে এই টিকাটা যদি কার্যকর হয় এবং যদি নিরাপদ হয়, তাহলে আমার ধারণা এটা সবাইকে ছাড়িয়ে যাবে পপুলারিটির দিক থেকে। ডাক্তার সাহেবরা নিশ্চয়ই সবচেয়ে পছন্দের জায়গায় এটিকে রাখবেন। এবং এই একই ধরনের কাজ কিন্তু আরেকটা হচ্ছে, সেটি হলো এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং সেখানকার লন্ডনের ইম্পেরিয়াল কলেজ। তো তারাও চেষ্টা করছে এই নাকে দিয়ে নেজাল স্প্রে বা ইনহেলার আকারে টিকাটা আনা যায় কিনা। তো এর ফলে কিন্তু দামও অনেক কমে যাবে, অনেক কম খরচে আমরা টিকা পেতে পারবো। তো এটি এখনো ওই ফেজ 2 আসেনি, ফেজ 1 এর মধ্যেই আছে। তো তবুও যদি ইমার্জেন্সি ইউজের লক্ষ্য নিয়ে গবেষণাগুলো পরিচালিত হয়, ক্লিনিক্যাল ট্রায়াল গুলো পরিচালিত হয়, আশা করা যায় যে এটি হয়তো আগামী 3-4 মাসের মধ্যেই চলে আসতে পারবে, যদি তহবিলের যোগান ঠিক থাকে। তহবিলের ব্যাপারে ওষুধ কোম্পানির একটা বড় ভূমিকা। এবং আমরা জানি যে অক্সফোর্ডের যে টিকাটি মোটামুটি প্রায় তৈরি অবস্থায়, সেটি কিন্তু ওই অ্যাস্ট্রাজেনেকা, তাদের ওই সুইডিশ কোম্পানি, তাদের ইংল্যান্ডেও শাখা আছে, সাবসিডিয়ারি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে, বেশ বড় কোম্পানি। তারা এগিয়ে গিয়েছে বলেই কিন্তু ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া দুটার সহযোগিতায় এই টিকাটা বেরিয়েছে। আজকে আমরা যে ইনসুলিন ব্যবহার করি, ইনসুলিনও কিন্তু ওই টরন্টো বিশ্ববিদ্যালয়ের সাথে একটি ওষুধ কোম্পানির তহবিল ছিল বলে, একজনের ছিল মেধা, আরেকজনের আছে তহবিল। এই দুটা যখন মেলে তখনই ওই মেলবন্ধনটা হয় এবং তখন আমরা দেখি যে খুব যুগান্তকারী আবিষ্কারগুলো। আজকে যে অক্সফোর্ডের টিকাটা অনেক দূর এগিয়ে এসছে সামনে, যেটি অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের টিকা বলে পরিচিত, তারা সারা পৃথিবীতে 4টি জায়গাতে এই টিকা তৈরি করে। তারা যেহেতু চাহিদা অনেক বেশি, সারা পৃথিবীতে এটি ছড়িয়ে আছে, সেই কারণে তারা ইংল্যান্ডে তৈরি করবে একটি কারখানা, অ্যাস্ট্রাজেনেকা নিজে। তারা তৈরি করবে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য, সেখানে আরেকটি কারখানা। এবং যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইংল্যান্ড এখন বেরিয়ে গেছে, সেই কারণে তারা আলাদা করে ওখানে একটি কারখানা আর করবে চীনের একটি কারখানার সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছে তাদের একটি প্রোডাকশনের জন্য। ভারতে সিরাম ইন্ডিয়া, যেটি পৃথিবীর সবচাইতে, এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় টিকার কারখানা, তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এবং এটি মাঝখানে আমরা দেখেছি যে একজনের একটি মেরুদণ্ডের প্রদাহেও তৈরি হয়েছিল, স্পাইনাল কর্ডের প্রদাহ। সেই কারণে এটি বন্ধ ছিল। এবং এটি নিয়ম, যখন দেখা যায় যে কোনো একটা পার্শ্ব প্রতিক্রিয়া একটু দেখা যাচ্ছে, পৃথিবীর যে কোনো জায়গায় দেখা যাক না, কারণ পরীক্ষাটা তো বিভিন্ন জায়গায় হচ্ছে, তো যেখানেই এটা হোক সেটা কিন্তু তাৎক্ষণিকভাবেই বন্ধ করতে হবে এবং পর্যালোচনা করতে হবে। বিশেষজ্ঞরা, বৈজ্ঞানিকরা, তারা সবাই মিলে দেখবেন যে কি কারণে এটি হলো এবং এটিকে দূর করা যায় কিনা। যদি দূর করা না যায় তাহলে এটি এখানেই বন্ধ থাকবে, যদি দূর করা যায় তাহলে আবার পরের সামনের দিকে এগোনো যাবে। তো আশার কথা হলো যে অক্সফোর্ডের এই টিকাটি, এটি আবার এখন শুরু হয়েছে এবং সেটি ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, তারা যেটি হেমা, যেটি নিয়ন্ত্রণকারী সংস্থা, যারা পারমিশন দেয়, তারা ইতিমধ্যে আবার পর্যালোচনা শুরু করেছে। এবং অক্সফোর্ডের টিকার ফেজ 3 প্রায় শেষ। এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ফেজ 3 জন্য 30,000 ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছিল। এফডিএ এখনো সেটার পারমিশনটা দেয়নি
মাঝখানে থেমে যাওয়ার পরে পুনরায় শুরু করার পারমিশনটা দেয়নি। হুম। ওই যেটি একটু আগে বলছিলাম যে রাজনীতির গোলক ধাঁধায় করেছে, তো সেই কারণে তারা ওই প্রেসিডেন্ট ইলেকশনের আগে আমার ধারণা এই ব্যাপারে কিছু বলবে না। আচ্ছা সেটা যদি তারা নাও বলে, পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে যেখানে এই গবেষণাটি চলছে চলছে। সেখানে হাজার হাজার ভলান্টিয়ার তাদের ডাটা দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের যে মেডিসিন এজেন্সি এমা, হুম হুম। তারা আমার ধারণা ওই অনুমোদনটা দেবে এবং সেটা হয়তোবা এই মাসের শেষের দিকে আমরা হয়তো দেখবো যে এটি এসছে। এবং এমা যেটি করছে সেটি হলো যে তাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3 সবগুলো ডাটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে, করে তারপর এটিকে বাজারজাত করার জন্য অনুমতি দেবে, তাও ইমার্জেন্সি ইউজার। আচ্ছা আচ্ছা। তার মানে হলো যে কোনো সময় যদি খারাপ কিছু দেখা যায়, কোনো অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, হুম হুম। তাৎক্ষণিকভাবে যেন বন্ধ করা যায় আচ্ছা। এবং ইমপ্রুভমেন্ট করা যায়। এই প্রসঙ্গে একটা কথা বলা ভালো, সেটি হলো যে যখন নাকি এই অক্সফোর্ডের টিকাটা সাইড এফেক্ট আসে, পত্রপত্রিকায় গণমাধ্যমে আমরা দেখেছি একটা ভীতিকর অবস্থার মতো এবং একটা আশাভঙ্গের বেদনার মতো ব্যাপার ছিল। জি তো ওই যে মেরুদণ্ডের যে প্রদাহটা ট্রান্সভার্স মাইলাইটিস বলা হয়, ট্রান্সভার্স মাইলাইটিস হয়েছে বলে সন্দেহ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এটি তীব্র ব্যথা হয় এবং এটি প্রাণঘাতীয় হতে পারে ইত্যাদি। হুম হুম। তা আমরা এর মধ্যে একটু খুঁজে দেখলাম যে ট্রান্সভার্স মাইলাইটিস 1970 থেকে 2009 পর্যন্ত আমরা একটা গবেষণার জরিপের কাজ পেয়েছি, ফলাফল পেয়েছি। আমরা যে আজকে সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করি মেডিকেল সায়েন্সে, ফার্মাসিউটিক্যাল সায়েন্সে, পাবমেড, এমবেস, ডায়ানামেড, তো এগুলোতে তারা এই আপনার 70 থেকে 2009, তার মানে 39 বছর ধরে আচ্ছা আচ্ছা। ইংরেজি ভাষায় যত বৈজ্ঞানিক গবেষণা টিকা সংক্রান্ত এবং ট্রান্সভার্স মাইলাইটিস সহ অ্যাডভার্স এফেক্ট গুলো কি কি ছিল এটি তারা জরিপ করছিল। তো এই 29 বছরে শত শত কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, যেমন হেপাটাইটিস বি, মিজেলস, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস, পার্টুসিস, অন্যান্য রকমের টিকা, অনেকগুলো টিকা তো এখন আমাদের হাতে। তো মাত্র 37 জনের ক্ষেত্রে এই ট্রান্সভার্স মাইলাইটিস দেখা দিয়েছিল, মাত্র 37 জন, এবং সেটিও আবার চিকিৎসাযোগ্য, মানে এমন না যে একেবারে 37 জনের মধ্যে সবাই মারা গেছে বা কি, ওরকম ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন প্রশ্নটা হলো যে আমরা ফার্মাকোলজিতে ওই রিস্ক এন্ড বেনিফিট রেশিও, আমাদের যারা চিকিৎসক বিজ্ঞানী তারা এটাকে বলেন, ফার্মাকোলজিতে এটাকে অনুসরণ করা হয় রিস্ক বেনিফিট রেশিও, যে আমার একটা ওষুধ নতুন বেরিয়েছে, এটা অবশ্যই কিছু সাইড এফেক্ট আছে, ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার যদি বেনিফিটটা এর চাইতে বেশি বেশি হয়, দাড়িপাল্লার মতো আর কি, দাড়িপাল্লার মতো, যে এদিকে যদি বেনিফিটের পাল্লাটা বেশি হয় তাহলে আমি সেটা ইমার্জেন্সি ইউজে নেব, আর যদি দেখা যায় যে না রিস্কের পরিমাণটা বেশি তাহলে নেব না। তো এই ভিত্তিতে এখন যেহেতু সারা পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে করোনার বিরুদ্ধে, আমাদের কিছুই করার নাই, শুধুমাত্র আত্মরক্ষামূলক কিছু ব্যবস্থা, সামাজিক যোগাযোগ, মাস্ক পরা ইত্যাদি, এগুলো ছাড়া যেহেতু করার নাই, সেহেতু এই টিকাটা এই রিস্ক বেনিফিট রেশিওর কারণে এটি আসতে পারে। তো আমি শেষ করবো যে কথাটি বললে যে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা কিংবা আমি যে বললাম মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার কিংবা মডার্না, জনসন এন্ড জনসন, এই তিনটা খুব এগিয়ে আছে আমেরিকাতে। অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি টিকাটা সেটিও এগিয়ে আছে, এটিও ফেজ 3 প্রায় শেষ করে এনেছে। সিঙ্গাপুরের একটি টিকা বেশ মজার, একটু ইউনিক ধরনের, সেটা হলো যে ওই টিকাটার দিকে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করতে পারবেন, আবার যদি করোনা আক্রান্ত কেউ হয়ে যায় তাকে কিউরেটিভ মানে চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে। সেই কারণে এটি একটু আমাদের মনোযোগটা বেশি আকর্ষণ করছে, যে আমরা দেখতে চাই যে টিকাটার কি কতটুকু কার্যকর। সেটি এখনো ফেজ 1 এ আছে, ফেজ 2, ফেজ 3 তারা এখনো শুরুই করেনি। আমার ধারণা সেটি যদি সফল হয় হয়তো আগামী বছরের মাঝামাঝি আসবে। আর এশিয়ার দিকে যদি তাকাই আমরা, ইউরোপে অন্য কোনো খবর নেই, এশিয়ার দিকে যদি তাকাই, রাশিয়ার টিকাটা আগামী বছরের শুরুতে জানুয়ারির দিকে বিশ্বব্যাপী বাজারজাত হয়ে যাবে, কারণ অলরেডি এটার প্রোডাকশনটা শুরু হয়ে গেছে। ভারতেও, ভারত, ইরান, এইভাবে অনেকগুলো দেশ, ফিলিপাইন, তারা ওই টিকা প্রস্তুত করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়ার সাথে।
চীনের টিকাটাও বেশ কটি টিকা তারা তো অলরেডি সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের উপরে দিয়েই দিয়েছে। তো এটিরও হয়তো বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু অগ্রগতি থাকবে। আমাদের জন্য আসার খবর যেটি সেটি হলো আমাদের কাছে খুব ভালো লাগছে যে বাংলাদেশ সরকার টিকার যে প্রকিউরমেন্ট সংগ্রহ করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে তৎপর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 10,000 কোটি টাকার যে তহবিলটা বরাদ্দ করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে টিকা যেখান থেকেই হোক, জাতিসংঘের ভাষণেও কিন্তু আমরা দেখেছি যে যেখান থেকেই হোক টিকা কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং সেটার জন্য আমরা তৎপরতাটা একেবারে 100% চালানো হচ্ছে বলে আমরা শুনেছি। এখন বিষয়টা হলো যে আমাদের টিকা কিন্তু পার্টিকুলার কোনো এক জায়গায় কনসেন্ট্রেট না করে আমাদের সব জায়গা থেকেই চেষ্টা করবো থেকে পাওয়া যায়, যেটি সফল আমরা যেন যেটি আমরা যেন পেতে পারি। তবে এখানে একটি সুবিধা হলো যে বাংলাদেশে একটি ওষুধ কোম্পানি তারা যেহেতু ওই সিরাম ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তারা অলরেডি চুক্তি করেছে এবং এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরশিপ যেহেতু পেয়েছে, এটি আমাদের জন্য বেসরকারি খাতে বেশ বড় একটি অর্জন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে যাচ্ছি। জি স্যার আপনাকে ধন্যবাদ। আমরা শেষ দিকে চলে এসেছি। নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক টিভি24। নাজমুল, আমরা স্যারের কাছ থেকে শুনছিলাম যে টিকার অগ্রগতি, সফলতার জায়গাগুলো এবং বাংলাদেশের যে প্রচেষ্টা সেটি শুনছিলাম। শেষ দিকে চলে এসেছি, প্রত্যাশার জায়গায় শুনবো যে এই যে টিকার দৌড়ে বা ভ্যাকসিনের দৌড়ে অনেক অবস্থা সম্পন্ন দেশ কিন্তু অনেক এগিয়ে রয়েছে, তাদের অবস্থা ভালো, কিন্তু আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশ, তারা মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলছিলেন যে এই ভ্যাকসিনটি একটি বৈশ্বিক সম্পদ এবং সেই জায়গাটায় আমরা যেন সময় মতো পেতে পারি, সেই জায়গাটায় আসলে সরকারের তৎপরতা এবং সার্বিক বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থার সামনে যদি অবস্থা খারাপ হয়, সেই জায়গায় করণীয় কি, আপনার কি প্রত্যাশা থাকবে? প্রফেসর ফারুক এই টিকা আবিষ্কার নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির যে অবস্থান সর্বশেষ তথ্য তুলে ধরেছেন, তার প্রেক্ষিতে নিশ্চয়ই গোটা বিশ্বের মানুষ যেহেতু আক্রান্ত, আশাবাদী হতে পারে যে খুব দ্রুতই কোনো একটি দেশের কোনো একটি কোম্পানি, কোনো একটি প্রতিষ্ঠান কার্যকর টিকা নিয়ে আসবে এবং সেটি গোটা বিশ্বের মানুষ তার ফল ভোগ করবে। এখন সারা বিশ্বের বিভিন্ন দেশে যে গবেষণাগুলো চলছে, পরীক্ষাগুলো চলছে, আপনার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ বিভিন্ন অবস্থানে আছে, সব মিলে যদি ধরতে গেলে কোন দেশের কোন টিকাটি বা কোন প্রতিষ্ঠানের কোন কোম্পানির কোনটা সবার আগে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে এবং মান উত্তীর্ণ হবে এবং ক্লিনিক্যাল ট্রায়ালের যত ধাপ আছে সবগুলো পরীক্ষা করে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে অনুমোদন পাওয়ার পরে সবার কাছে পৌঁছাবে, সেই সময়টার জন্য অপেক্ষা। এর আগে কিন্তু আমরা এই বছরের শেষ নাগাদ শুনেছি, আগামী বছরের শুরুতে, মাঝে, শেষে নানান রকমের। সবশেষ প্রফেসর ফারুক বলছিলেন যে আগামী বছরের মাঝে, যেহেতু সবগুলো অগ্রগতি একই পর্যায়ের না, ফলে আমরা বলতে পারছি না ঠিক কোন সময়টার মধ্যে, বাট যখনই আসুক তার আগ পর্যন্ত আমাদের যে ব্যবস্থা, যে আমাদের সামাজিক দূরত্ব মানতে হবে, মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, এইটার কোনো বিকল্প নাই। সারা বিশ্বে যেমন বাংলাদেশের ক্ষেত্রে তেমন। আমরা টিকা পাওয়ার ক্ষেত্রে যেই দেশই সবার আগে আপনার আবিষ্কার করবে এবং যেটি বললাম যে সারা বিশ্বের সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটা সাধারণ মানুষ না, বিশেষজ্ঞদের কথা বলছি, কর্তৃপক্ষের কথা বলছি, চিকিৎসা বিজ্ঞানীদের কথা বলছি। এখন এগিয়ে থাকা, পিছিয়ে থাকা, মাঝে থাকা, যাই হোক না কেন, বিভিন্ন দেশের যেই টিকা আবিষ্কারের পর্যায়গুলো আছে, পরীক্ষামূলক পর্যায়ে আছে, সেখানে চায়না, রাশিয়ার গুলো নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, রাশিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন আছে, চায়নাতে অনেক রকমের প্রশ্ন ওঠে। আমেরিকার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যাই করুক, যাই বলুক, বা রাজনৈতিক কারণে চাপ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে, কোম্পানিকে যাই বলাক না কেন, শেষমেশ কিন্তু আমেরিকার বহু বছরের প্রতিষ্ঠিত যে ব্যবস্থা, রাষ্ট্রীয়, প্রশাসনিক এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক, সেখান থেকে তারা খুব একটা হেরফের হবে না। তার প্রমাণ কিন্তু আমরা দেখেছি যে ট্রাম্পের নিয়োগ করা ব্যক্তিরাও কিন্তু তারা ওই বৈজ্ঞানিক সত্যটাই বলছেন। কিছুদিন হয়তো চেপে গেছেন, বলেন নাই, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটাই বলতে চাচ্ছেন। এবং প্রতিষ্ঠানগুলোকে কিন্তু চাইলেও ট্রাম্প রাতারাতি বদলে ফেলতে পারবেন না তার মতো মিথ্যাচার করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে, কু উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে। ফলে আমেরিকার যে বহু বছরের চর্চা, সেটি রাজনৈতিক, প্রশাসনিক
সবকিছুর যে মান নিয়ে প্রশ্ন উঠেছে ট্রাম্প প্রশাসনের আমলে, সেটি হয়তো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে, সামগ্রিকভাবে সেটি হবে না। ফলে আমেরিকার যে কোম্পানিগুলোর কাজের কথা প্রফেসর ফারুক বলছিলেন, সেখানে রাজনৈতিক প্রভাব চাইলেও খুব বেশি ফেলতে পারবেন না, কথাবার্তা দিয়ে বিভ্রান্ত করতে পারবেন। মানে তার অর্থ হচ্ছে যে আমেরিকা হোক, রাশিয়া হোক, চায়না হোক, আপনার এই যে সিঙ্গাপুর, তাইওয়ান, যেই দেশেরই যেই ওষুধই হোক, সবার আগে যেটি আসবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে, সেটি আমরা যাতে সবার আগে পেতে পারি, সে কথাই আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী বলছেন। এখন বেসরকারি উদ্যোগে হোক, সরকারি উদ্যোগে হোক, সবার আগে সবচেয়ে ভালো ওষুধটা আমরা বাংলাদেশের মানুষের সামর্থ্যের মধ্যে নিয়ে আসাটার চেষ্টাটাই সরকার করবে বলে আমরা আশা করছি। তাহলে পরে আমরা হয়তো এই ওষুধের সর্বোচ্চ সুবিধাটা আমরা পেতে পারি। কিন্তু তার আগে সেটি 9 মাস, বছর যাই হোক না কেন, আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতা, নিয়ম মানা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা, সামনের আরো খারাপ পরিস্থিতির মোকাবেলা করা, সেটি সরকারি ভাবে যতই করুক, আমরা সরকারকে যতই সমালোচনা করি, এই করে নাই সেই করে নাই, কিন্তু কাজগুলো তো আমাদেরকে করতে হবে, জনগণকে করতে হবে। আমি আপনি যদি না মানি, সরকার কি জনে জনে গিয়ে, পুলিশ কি বাড়ি বাড়ি গিয়ে এটা বাধ্য করতে পারবে না। ফলে জনসচেতনতা, আমার জীবন, আমার স্বার্থ আমাকে আগে দেখতে হবে, তারপর আমি সরকার, কর্তৃপক্ষ, মুক্তের উপরে নির্ভর করব। সেই জায়গাটায় আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আর যেহেতু বড় ধরনের কোনো বিপর্যয় বাংলাদেশে হয় নাই, ফলে আমাদের না ওই বিশ্বাসটাই বেড়ে গেছে, হ্যাঁ আমাদের তেমন কিছু হবে না, যেটা অনেকে শুরুতে বলতো, এই তো দেখলাম তো 6 মাস 9 মাস হয়ে গেল, তো কি হয়েছে, এর চেয়ে বেশি তো মরে নাই, এর চেয়ে বেশি তো আক্রান্ত হয় নাই, ফলে আমরা হয়তো বেঁচে যাব। কিন্তু প্রতিদিন যদি 20 জনও মরে, যেটি সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে কম সংখ্যা, কিন্তু আমরা দেখছি প্রতিদিনই 30 থেকে 40-এর মধ্যে সাধারণত ওঠানামা করে। এই 30-40 জনের মধ্যে যদি আমি থাকি, তাহলে কি হবে, এটা যদি আমরা ভাবি, তাহলে পরিস্থিতি সামগ্রিকভাবে যতই খারাপ ভালো হোক না কেন, আমার মধ্যে ওই সচেতনতা আসবে, ভয়টা আসবে। ভাই, একজন মারা গেল তো সেটা আমি হতে পারি, 5 জন মারা গেলে সেটা আমার পরিবার হতে পারে, আমার স্বজন হতে পারে। সেভাবে ভাবলে হয়তো আমরা আরেকটু সচেতন হব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। অথবা ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, ফারুক স্যারও বলছিলেন, আশরাফ ভাই বলছিলেন যে ভ্যাকসিনের রাজনীতি, ভ্যাকসিনের সফলতা অনেক কিছু নির্ভর করবে এবং সারা বিশ্বের সাথে বাংলাদেশও পাবে, সরকার প্রচেষ্টা রয়েছে। কিন্তু সবচেয়ে বড় সত্যটা হচ্ছে আমি নিজে সচেতন কিনা। যেটি বলছিলেন যে একজনও যদি মৃত্যুবরণ করে, সেটা আমি হতে পারে, আমার পরিবারের সদস্য হতে পারে। সচেতনতার কোনো বিকল্প নেই, সরকার বা অন্য কোনো দোষ দিয়ে লাভ নেই। যাওয়ার আগে সেই মেসেজটি যদি ছেড়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নাই। আমাদের সবাইকে সচেতন হতে হবে, নিজে সচেতন হতে হবে, পরিবারকে সচেতন করতে হবে, সমাজকে করতে হবে, দেশকে করতে হবে। সেই কাজটা সবাইকে মিলে করতে হবে। শুধু সরকার অথবা প্রশাসনের উপর ভর করলে এটা কোনোভাবেই সম্ভব না। কারণ একটা বাড়ির যদি একটা মানুষ সচেতন না হয়, আপনি পুলিশ দেয়া অথবা আইন প্রয়োগকারী সংস্থা সরকারের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। তাই সবার কাছে একটাই অনুরোধ থাকবে, উদাত্ত আহ্বান থাকবে যে আপনার প্রত্যেকে দয়া করে সচেতন হবেন, প্রত্যেকে বিবেকবান হবেন এবং এই সচেতনতা, এই বিবেকবানই পারবে আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে, আমাদের সীমিত লজিস্টিক সাপোর্ট যেটা আছে সেইটা দিয়ে আসলে আমরা চেষ্টা করলে সমস্ত জাতিকে রক্ষা করতে পারবো না। আমাদের একটাই পথ, সেটা হচ্ছে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে বিবেকবান হতে হবে এবং সবাই মিলে যদি আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা 31 দশক পালন করি এবং তার নির্দেশনাগুলো পালন করি, আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করোনা যুদ্ধে জয়লাভ করবো, আমাদের পুরো জাতি এই করোনা থেকে রক্ষা পাবে। আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা অবশ্যই প্রত্যাশা করি প্রত্যেকটি নাগরিকেরই দায়িত্ব রয়েছে এই মহামারী থেকে কিভাবে আমরা সচেতন থাকবো, এটি আর অজানা নয়, সকলেই আমরা জানি। তারপর আমরা সেটি যেন প্রয়োগ করি, নিজে সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি। অর্থনীতি এবং জীবন জীবিকার তাগিদে অবশ্যই আমাদের সবকিছু স্বাভাবিক রাখতে হবে, তবে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই করতে হবে, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক আবু ফারুক, ধন্যবাদ নাজমুল আশরাফ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি। তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভেল 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।